ডিজেল লিটারে 15, পেট্রোল 19, অকটেনে বাড়ল 20 টাকা। চাপ কমবে ভর্তুকিতে, তবে কমবে না চাহিদা। তেলের জন্য লাইন ছাড়াচ্ছে মাইলের পর মাইল। যানজটে আটকা বাহন, দিনে দিনে পরিস্থিতি জটিল হচ্ছে। যুক্তরাষ্ট্র ইরান বৈঠক নিয়ে অনিশ্চয়তার আধার কাটছে না। হরমুজ প্রণালী বন্ধে জ্বালানি তেলের বিশ্ববাজারে টালমাটাল পরিস্থিতি। নেতৃত্ব শূন্যতায় কার্যত অচল দুর্নীতি দমন কমিশন। 1.5 মাসেও নিয়োগ দেয়া হয়নি নতুন কমিশন, নজিরবিহীন বলছে টিআইবি। 2 মাসে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মহাসড়কে বিএনপি সরকার। চ্যালেঞ্জের মধ্যেও সাফল্য অনেক, বৈশ্বিক সংকটে আছে সমালোচনাও। সংকটের মধ্যেই দেশে বাড়ানো হলো জ্বালানি তেলের দাম। ডিজেল লিটারে 15, পেট্রোল 19 ও অকটেনে 20 টাকা বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তে সরকারের ভর্তুকিতে চাপ কমলেও চাহিদা কমবে না, মনে করেন বিশ্লেষকরা। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিসের প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম মনে করেন, জ্বালানি তেলের নতুন মূল্য সমন্বয়ে ছাড়া সরকারের কাছে বিকল্প ছিল না। তিনি আরও বলছেন, জ্বালানি তেলের মজুদ সক্ষমতা লক্ষ্যমাত্রা অনুযায়ী বাড়ানো হয়নি, তাই আন্তর্জাতিক অঙ্গনে যে কোনো সংকটই দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়িয়েছে। জ্বালানি তেলের দাম মাত্রাতিরিক্তভাবে বেড়ে যাওয়ায় ভর্তুকির চাপ কমাতে বাংলাদেশ সরকারকে এই মূল্য সমন্বয় করতে হয়েছে। ট্রান্সপোর্ট সেক্টরে যদি ইলেকট্রিক ভেহিকেলে ট্রানজিশন করা হয়, তাহলে এই জ্বালানি তেলের ব্যবহার কমবে। আমাদের এক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া প্রয়োজন। সেটা যদি করা সম্ভব হয়, তাহলে আমরা যথেষ্ট পরিমাণ ডিজেল এবং অন্যান্য জ্বালানি ব্যবহার কমানোর সুযোগ পাবো। জ্বালানি তেলের পরিস্থিতি জানাতে আমাদের সাথে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। শুরুতেই যেতে চাই ঢাকায়, সেখানে আছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, তেলের দাম আসলে সর্বনিম্ন 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে ফুয়েল স্টেশনগুলোতে যানবাহনের চাপ কমেছে কিনা এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়াও জানাবেন। জি, এখনো পর্যন্ত কিন্তু যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে তার ফলে যা চাপ কমবে বা এ ধরনের কোনো কিছু কিন্তু আমরা দেখিনি। যদিও সকাল থেকেই কিন্তু রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্পগুলোই কিন্তু বন্ধ রয়েছে। যেই 2-1টি পাম্প খোলা রয়েছে সেগুলোতেও কিন্তু দীর্ঘ লাইন, যে লাইন আমরা গত কয়েকদিন ধরে দেখে আসছি, কয়েক কিলোমিটার লাইন এবং ভোগান্তি, সেই ভোগান্তির কিন্তু কোনো কিছুই এখন পর্যন্ত কমেনি। আমি দেখতেই পাচ্ছেন যে তেজগাঁয়ের যে পাম্পটিতে আমরা রয়েছি, সেই পাম্পটিতে কিন্তু তেল দেওয়া বন্ধ থাকলেও কিন্তু যে বাইকের যে লাইন, যে সিরিয়াল, সেই সিরিয়ালে কিন্তু মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং তারা সারা রাত এখানে দাঁড়িয়েছিলেন এবং এই তেলের জন্য অপেক্ষা করছেন তারা। আমি একটু চেষ্টা করব একজনের সাথে কথা বলার। ভাইয়া, একটু আমাকে জানাবেন আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? ভাই, আমি এখন আসলাম। আচ্ছা, এই জ্বালানি তেলের যে দাম বৃদ্ধি হয়েছে, এটা কি আপনি জানেন? না, জানেন না। আপনি এই সম্পর্কে অবগত না। আচ্ছা ভাই, আপনি একটু আপনার কাছে একটু জানতে চাই যে নতুন যে দাম বৃদ্ধি করা হলো, এটা আসলে কি প্রভাব পড়বে আপনাদের জীবনে, বা এটা কতটা প্রভাব পড়বেই? কারণ হচ্ছে আপনার ইনকাম তো আর বাড়ে নাই। হ্যাঁ, পার লিটারে 20 টাকা বাড়া মানে তো অনেক প্রভাব পড়বে। প্রতিদিন আপনার 20 টাকা করে খরচ বেড়ে গেল মিনিমাম। তো সবার ক্ষেত্রে একই প্রভাব। হ্যাঁ, আমি একটু ভাইয়ের কাছে, আপনার কাছে জানতে চাই যে জ্বালানি তেলের যে দাম বৃদ্ধি হলো, এটা আপনি কিভাবে দেখছেন? জ্বালানি তেলের দাম বেড়েছে, বাট এটা আরো কম বাড়লে ভালো হতো। আপনার 2-4 টাকা 5 টাকা, কারণ 20 টাকা আপনার পার লিটারে। আর আমার মনে হয় না এরকমই থাকবে, অ্যাভেলেবেল হবে না, এরকম লাইন ধরেই থাকবে ন্যাচারালি। তারপরও আবার 20 টাকা হিউজ, এটা অনেক বেশি। যেমনটি আসলে শুনছিলেন যে জ্বালানি তেলের যে দাম বৃদ্ধি হয়েছে সেটিতে কিন্তু তেমন কোনো প্রভাব পড়বে না, এমনটি মনে করছেন সাধারণ মানুষ এবং ভোক্তা পর্যায়ে যারা রয়েছেন। এবং তাদের যেটি বলছেন যে আসলে আর একটু কম দাম বৃদ্ধি করলে হয়তো সেটি তাদের জন্য আরও ভালো হতো। তারা হয়তো আরও সাশ্রয়ী মূল্যে তেল ক্রয় করতে পারতো। এবং আরও যে বিষয়টি যেটি সামনে আসছে, বিশেষজ্ঞরা বলছেন যে এই দাম বৃদ্ধিতে কিন্তু জনজীবনে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বিভিন্ন পর্যায়ে জনজীবনে ভোগান্তি হতে পারে। তো রাজধানীর তেলের পাম্প থেকে তেলের দাম বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া এতটুকু ছিল আমার কাছে।
জাকারিয়া, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত আছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ হাবিব, সরকার কিন্তু আসলে একদম এপ্রিল মাসের শুরুতেই বলেছিলেন যে এই মাসে তেলের দাম বাড়বে না। এরপরও আসলে গতকাল রাতে আমরা দেখেছি যে তেলের দাম লিটারে 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে আসলে সাধারণ মানুষরা কি বলছেন যারা তেল নিতে এসেছেন? ঈর্ষিতা, সাধারণ মানুষ যারা তেল নিতে এসেছেন আজকেও কিন্তু হাজারো হাজারো মোটরসাইকেল নিয়ে বাইক অপেক্ষা করছেন তেলের জন্য। এখনো কিন্তু তেল দেওয়া শুরু হয়নি এবং গতকাল থেকে তারা কিন্তু এইভাবে অপেক্ষায় আছেন। তারা বলছেন এই যে তেলের দাম এই সংকটের মধ্যে বাড়ানো এটা একেবারে অস্বাভাবিক এবং এতে করে একটা জনজীবনে বিপর্যয় নেমে আসবে। তারা বলছেন যে এই যে তেলের দাম বাড়ানো হয়েছে, এই তেলের দাম বাড়ানোকে কেন্দ্র করে নিত্য পণ্য যে জিনিসপত্রের দাম বেড়ে যাবে এবং মানুষের যে দৈনন্দিন যে খরচের যে খাতাটা সেই খাতাটা আরো বাড়বে এবং তারা বলছেন এটা একটা অস্বাভাবিক এবং এইভাবে এত বেশি তেলের দাম বাড়ানোটা উচিত হয়নি। তারা বলছেন যে 2 থেকে 5 টাকা পর্যন্ত বাড়ালেই সর্বোচ্চ হতো ভালো একটা সিদ্ধান্ত হতে পারত। একটু আমরা কয়েকজনের মতামত নিব। এই যে তেলের দাম বেড়েছে এটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের জীবনে কোনো দুর্ভোগ আসবে কিনা? এতে অবশ্যই দুর্ভোগ আসবে এবং তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাইছে। বৃদ্ধির কারণে জনজীবন দুর্বিষহ উঠবে এবং মানুষ কেনাকাটাতে থেকে শুরু করে সকল দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে এবং অশান্তিতে বাস করতে হবে। আচ্ছা, এই যে তেলের দাম বাড়লো আপনারা কি মনে করেন এতে মানে চাহিদা কমবে মানুষের? তেলের দাম বাড়লো মানুষের চাহিদা কমবে না, বরং চাহিদা থাকবে। কিন্তু এত দাম বাড়ানো ঠিক হয়নি। দাম হয়তো বাড়তো 2 টাকা 1 টাকা বাড়তে পারতো লিটারে, ম্যাক্সিমাম বাড়লে 5 টাকা বাড়তে পারতো, কিন্তু লিটার প্রতি 20 টাকা বাড়ানো একেবারে অনুচিত। এতে কি ধরনের সমস্যার মুখোমুখি হবে? এই তেলের উপর ডিপেন্ড করে দাম বাড়ানো বৃদ্ধি করে এভরিথিং আমাদের দেশের সমস্ত জিনিসের দাম বেড়ে যাবে। এতে সকল কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এর সাথে আমরা একটু দেখাতে চাই মানুষ কিন্তু এখনো দীর্ঘ লাইন ধরে আছে যারা তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন। দেখতেই পাচ্ছেন যে কয়েক সারি করে মোটর বাইক রাখা আছে, ওই পাশে প্রাইভেট কার রাখা আছে এবং প্রতিটি তেল পাম্পের কিন্তু এই চিত্র মানে একেবারে প্রতিদিনের চিত্র এটি, যে কারণে এই যে চিত্রটি দেখা যাচ্ছে এটা কিন্তু মানুষের দুর্ভোগের চিত্র। মানুষ গতকাল থেকে কিন্তু এইভাবে অপেক্ষা করছে এবং প্রতিদিনের অপেক্ষা এই চিত্রটি আমরা যদি দেখি যে প্রতিটি তেল পাম্পেই তারা বলছেন যে তারা যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না, যে কারণে তাদের এই দুর্ভোগ। এবং আজকেও যারা বলছেন যে সর্বোচ্চ 500 টাকার তেল পাবেন একজন বাইক চালক, তারা অনেকেই বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন। এই কারণে কিন্তু তারা কিন্তু তাদের যে পরিমাণ মতো তেলের যে প্রয়োজন, তারা যেহেতু চাকরি করে খান এই জন্য কিন্তু তাদের প্রয়োজনের যে সেটা কিন্তু তারা পান না, যে কারণে তাদের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। ঈর্ষিদা। সৌরভ, আপনাকে ধন্যবাদ। এক শহর, অসংখ্য লাইন, কেউ তেলের জন্য, কেউ আবার পথের জন্য, কিন্তু শেষ পর্যন্ত সবাই থামে একই জায়গায়, অপেক্ষার দীর্ঘ এক গোলক ধাঁধায়। তেলের লাইনে দাঁড়িয়ে গাড়ি, আর সেই গাড়ির জন্য থমকে থাকা পুরো সড়ক। রাজধানী যেন নিজেই নিজের গতির পথ রুদ্ধ করে রেখেছে। অবশ্য ঢাকা এমনিতেই গতিহীন, এখন রূপ নিয়েছে স্তব্ধতায়। যে সার্ভিসগুলো জরুরি সেই সার্ভিসগুলো কিন্তু রাতব্যাপী তেলটা দিলে আমার মনে হয় এই রাস্তাঘাটের এই যানজটটা থাকবে। বসরা তো আর এগুলো করতেছে না, বুঝতেছে না। রোদের মধ্যে খুব ভয়ঙ্কর অবস্থায় আমাদের চাকরি বাকরি বাঁচানো এখন টাফ ব্যাপার হয়ে গেছে। পাখির চোখে তিলোত্তমা নগরী ঢাকা। সড়ক, মহাসড়ক, অলিগলি, কেবল লাইন আর লাইন, যেখানে অপেক্ষমান বাহনের সঙ্গে থমকে থাকা চালকদের মলিন মুখ। পেট্রোল পাম্পগুলোর সামনে শুরু হওয়া লাইন ধীরে ধীরে গিলে খাচ্ছে পুরো সড়ক, ছড়াচ্ছে অলিগলিতেও, ফলে সড়ক হারাচ্ছে তার স্বাভাবিক ছন্দ। একটি লাইন জন্ম দেয় আরেকটি লাইনের। তেলের অপেক্ষার কারণেই স্থবির গোটা শহর। অনেক টাইমের হ্যাম্পার হচ্ছে এখন। আসলে যে আগে যেখানে আধা ঘন্টা যাওয়া যেত সেখানে দেখা যাইতেছে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ওটা মেকআপ ইয়া হচ্ছে। আমরা সময় মতো অফিসে পৌঁছতে পারছি না, আমরা একটা যে কোনো কাজ করতে পারছি না সময় মতো, এই যানজটের কারণে। স্লোথ নগরীতে এমনিতেই কর্মঘণ্টার বালায় রাখা দেয়, তার উপর এখনকার পরিস্থিতি সেই কর্মঘণ্টা গলে যায় অপেক্ষায়, ক্লান্তি জমে ওঠে চোখে মুখে, আর অনিশ্চয়তা হয়ে ওঠে নিত্যসঙ্গী। আজকে 3 দিন ধরে ঘুরতেছি, এই পাম্পে ওই পাম্প ওই পাম্প, লাইন পাই নাই। টানা 10.5 ঘন্টা আমি লাইনে দাঁড়ানোর পর তেল পাই নাই। মাথায় যাওয়ার পরে বলছে যে তেল শেষ। এখন মনে করেন প্রত্যেকটা দিন একই অবস্থা। মহাখালী, বিজয়সরণী, আসাদগেট, বনানী, খিলক্ষেত আর উত্তরা এলাকার নাম যাই হোক, দৃশ্য একটাই। আমরা ভাই রাইড শেয়ার করি, আমরা যদি 25 ঘন্টা, 26 ঘন্টা, 28 ঘন্টা যদি তেল নেই,
তাহলে আমার ইনকামটা করবো কবে? আমি তো সারাদিন রাইড করে 500-700 টাকা কামাই করি, তারপর আমার সংসার চলে। তাহলে আমি যে সারাদিন রাস্তা দাঁড়ায় আছি, আমার বউ বাচ্চা কিন্তু খাবার পায়নি, তারাও কিন্তু না খায় আছে। ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করে, তাদের বেতনের টাকা দিতে পারতেছি না, পরীক্ষা শুরু হয়ে গেছে। এই শহরে এখন জরুরি বলে কিছুই নেই, সবই আটকে আছে একই স্রোতে, সবাই লড়ছে সময়ের সঙ্গে আর হেরে যাচ্ছে প্রতিদিন। যেভাবে জ্যামজট বৃদ্ধি পাচ্ছে, সেই ক্ষেত্রে মানুষের দুর্ভোগটা আরো বেড়ে যাচ্ছে। সেই বাড্ডা থেকে হেঁটে আসতে হয়, এখন বাস পাওয়া যায় না, আর মেয়েদের তো আরো কষ্ট বেশি হচ্ছে। 10 মিনিটের রাস্তা মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট লেগে যাচ্ছে, অনেক সময় গাড়ি পাচ্ছি না। সংকট শুধু সড়কে সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে মানুষের পকেটেও। রাইড শেয়ার থেকে গণপরিবহন সবখানেই বাড়তি চাপ আর বাড়তি হিসাব। ওদের এখন চাহিদা হয়ে গেছে যে দিতে হবে, যেহেতু তেল পাওয়া যাচ্ছে না, ওরাও বেশি দাবি করে। তৈলের যে একটা সমস্যা, এই সমস্যার কারণে প্রত্যেকটা পাম্পেই দেখা যায় কমপক্ষে 2টা বা 3টা সিরিয়ালে আছে, বেশিরভাগ মোটরসাইকেলগুলি এখানে আটকা থাকে। সেক্ষেত্রে তো এখানে সমস্যা হয়, টাইম টু টাইম পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। আমার লাইন হয়ে যায় আঁকাবাঁকা। গানের কথাটা যেন এখন মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। লাইন এখন এই শহরের এক নতুন পরিচয়। তেলের জন্য লাইন, যানজটের লাইন, আর সবশেষ আছে অপেক্ষার লাইন। তেলের সংকট আর যানজট দুটো মিলেই তৈরি হয়েছে নতুন এক জটিল পরিস্থিতি, যেখানে শ্রম, সময় আর অর্থ সবই এখন আটকে আছে এই লাইনের ফাঁদে। তাই তো দ্রুত সমস্যার সমাধানের মাধ্যমে এই লাইনের শহর থেকে মুক্তি চান নগরবাসী। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। অর্থ সংকট ও নানা জটিলতায় 1.5 দশকেরও বেশি সময় ধরে বারবার পিছিয়েছে ইস্টার্ন রিফাইনারি দ্বিতীয় ইউনিট প্রকল্প। তবে এবার 2029 সালে দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রম চালুর পরিকল্পনা করছে সরকার। আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে আগামী মাসে। এই ইউনিট চালু হলে শুধু তেল পরিশোধন বা আর্থিক সাশ্রয় নয়, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে। দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা 70 লাখ টনের বেশি। এর মধ্যে চট্টগ্রামের পতেঙ্গায় দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি প্রায় 20% পূরণ করে। বাকি তেলগুলো পরিশোধিত অবস্থায় আমদানি করতে হয়। ইস্টার্ন রিফাইনারি মধ্যপ্রাচ্য ছাড়া অন্যান্য দেশের ক্রুড পরিশোধন করতে পারে না। আমদানি করা ক্রুড পরিশোধন করে পেট্রোল, অকটেন, ডিজেল, বিটুমিন, এলপিজি, জেট ফুয়েল সহ 17 ধরনের পেট্রোলিয়াম প্রোডাক্ট উৎপাদন করা হয়। 1968 সালে নির্মিত ইস্টার্নের দ্বিতীয় ইউনিট নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয় 2010 সালে। 15 বছর ধরে ঢিমেতালে চলা প্রকল্পটির বাস্তবায়নে নির্মাণ ব্যয় 42,000 কোটি টাকা প্রস্তাব করা হয়েছিল। অন্তর্বর্তী সরকার 2025 সালের শেষের দিকে 31,000 কোটি 57 লাখ টাকা খরচ করে রিফাইনারি সম্প্রসারণ প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন দেয়। দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহের জন্য প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। আমাদের ইস্টার্ন রিফাইনারি একটা এক্সপানশন করার একটা কথা ছিল, ইউনিট 2, সেটা যদি বাস্তবায়িত হতো তাহলে এই হরমুজ প্রণালী রিলেটেড ক্রুড ছাড়া আরও অন্যান্য দেশের ক্রুডও এখানে রিফাইন করা যেত। তো আমাদের এখন অবিলম্বে দ্বিতীয় রিফাইনারি করার দিকে যেতে হবে। মধ্যপ্রাচ্যের ক্রুডের পাশাপাশি অন্যান্য দেশের ক্রুডও পরিশোধনের ব্যবস্থা থাকবে নতুন এই রিফাইনারিতে। ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সেকেন্ড ইউনিট, যেটির কাজ অচিরে শুরু হবে বলে আমরা আশা করছি ইনশাল্লাহ, সেই ইউনিটটা যদি আমরা চালু করতে সক্ষম হই তাহলে আপনারা দেখবেন সক্ষমতা বাড়বে, ভিন্ন ভিন্ন সোর্সের ক্রুড রিফাইন করবার ক্যাপাসিটি থাকবে, সেই প্রযুক্তি আমরা ইনকর্পোরেট করবো ইনশাল্লাহ। প্রস্তাবিত দ্বিতীয় ইউনিট চালু হলে দেশে পরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন সক্ষমতা হবে দ্বিগুণ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। আবারও টালমাটাল মধ্যপ্রাচ্য। মার্কিন নৌ অবরোধের জেরে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান, অথচ একদিন আগেই এটি খুলে দিয়েছিল তেহরান। এদিকে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে রাজি হয়েছে বলে যে দাবি ট্রাম্প করেছিলেন তা পুরোপুরি নাকচ করে দিয়েছে তেহরান। এদিকে হরমুজ প্রণালী পেরিয়ে যাওয়ার চেষ্টা করা 2টি তেলবাহী জাহাজে গুলি করা হয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম। মাত্র কয়েক ঘন্টার ব্যবধান, আর তাতেই পাল্টে গেল পুরো দৃশ্যপট।
শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছিলেন, লেবাননে যুদ্ধবিরতি চলাকালীন বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী পুরোপুরি খোলা থাকবে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন অবরোধের কড়া জবাব দিতেই সামরিক বাহিনী হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিয়েছে। ওয়াশিংটন ও তেহরানের এমন পরস্পর বিরোধী বক্তব্যে পুরো বিশ্বজুড়েই বিভ্রান্তি তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এমন পরিস্থিতি সবার জন্যই চরম অনিশ্চয়তা তৈরি করছে। এর মাঝেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি দাবি। তিনি জানান, আসন্ন শান্তি চুক্তির অংশ হিসেবে ইরান সবকিছু মেনে নিয়েছে। তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়ার বিষয়েও একমত হয়েছে। হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত এবং ব্যবসার জন্য প্রস্তুত থাকতে পারে, তবে ইরানের সাথে আমাদের চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের ওপর আমাদের নৌ অবরোধ বহাল থাকবে। ইরান কোনো পারমাণবিক অস্ত্র পাবে না, আর তারা এতে রাজি না হলে আবারও হামলা হবে। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এমন দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। এদিকে আগামী সোমবার ইসলামাবাদে নতুন করে শান্তি আলোচনায় বসার কথা রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের। কিন্তু ইউরেনিয়াম নিয়ে ওয়াশিংটন তেহরানের প্রকাশ্য বিরোধ ওই আলোচনাকে শুরুতেই হোঁচট খাওয়াতে পারে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। গত 1.5 মাসে দুর্নীতির একটি মামলাও হয়নি, নেই কোনো অভিযোগপত্র। এমনকি প্রতিদিন দুর্নীতির যে অসংখ্য অভিযোগ আসছে তার কোনোটিরই অনুসন্ধানের সিদ্ধান্ত হয়নি। নেতৃত্ব শূন্যতায় কার্যত অচল হয়ে পড়েছে দুদক। সংস্থাটির আইন অনুযায়ী চেয়ারম্যান কমিশনাররাই শুধু সিদ্ধান্ত দিতে পারেন। কিন্তু গত 3রা মার্চ মোমেন কমিশনের একযোগে পদত্যাগের পর কাউকে নিয়োগ না দেয়ায় অচলাবস্থা তৈরি হয়েছে। রাষ্ট্রের একমাত্র দুর্নীতি দমনকারী প্রতিষ্ঠান 1.5 মাস ধরে অচল থাকাকে নজিরবিহীন মনে করছে টিআইবি। প্রতিদিন অসংখ্য অভিযোগ জমা হয় দুর্নীতি দমন কমিশনে, কিন্তু গত 1.5 মাসে একটি অভিযোগের বিষয়েও অনুসন্ধানের নতুন কোনো সিদ্ধান্ত হয়নি, এবং কি নতুন কোনো মামলারও অনুমোদন হয়নি। এর কারণ দুদক এখন কার্যত কমিশন শূন্য। এক চেয়ারম্যান আর 2 কমিশনার, এই 3 মিলেই কমিশন। দুদকের মামলা, অভিযোগপত্র, দুর্নীতির অভিযোগ অনুসন্ধান সহ গুরুত্বপূর্ণ সবকিছুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই কমিশনের। ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে 5 বছরের জন্য নিয়োগ পাওয়া ডক্টর আব্দুল মোমেনের কমিশন মেয়াদ পূরণের আগেই 3রা মার্চ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এই কমিশনের 3 সদস্য আমরা পদত্যাগ করেছি। নির্বাচিত সরকার আসার পর আমরা আমাদের 14তম দিনে আমরা পদত্যাগ করেছি। এরপর থেকে কমিশন শূন্যতায় অচল হয়ে পড়েছে সংস্থাটির কার্যক্রম। 1.5 মাসেও হয়নি দুদক চেয়ারম্যান ও 2 কমিশনার নিয়োগ, অথচ আইন অনুযায়ী 30 দিনের মধ্যে নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এখন পর্যন্ত কমিশন নিয়োগে বাছাই কমিটিও গঠন করা হয়নি। দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে 2004 সালে বিএনপি সরকারের সময় গঠন করা হয় স্বাধীন দুর্নীতি দমন কমিশন। দুদকের তথ্য বলছে, বিভিন্ন সরকারের সময়ে মোট 4 চেয়ারম্যানকে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নিতে হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে স্বাধীন কোনো প্রতিষ্ঠান নেতৃত্ব শূন্য হওয়া উদ্বেগজনক মনে করে টিআইবি। সরকারকে মনে রাখতে হবে যে দুদক এমন একটা প্রতিষ্ঠান, সেখানে কোনো গুরুত্বপূর্ণ কাজ হয় না উইদাউট দ্য প্রেজেন্স অফ দ্য কমিশন। নতুন কোনো সিদ্ধান্ত বা নতুন কোনো অনুসন্ধানের বা তদন্তের সিদ্ধান্ত বা মামলা করার সিদ্ধান্ত দুদকের পক্ষে এখন নেওয়া সম্ভব নয়, যেহেতু কমিশন নাই। এই বিষয়গুলি মনে রেখে সরকারের উচিত হবে অনতিবিলম্বে দুদক পুনর্গঠনের কাজটা সম্পন্ন করা। দুদকের অর্গানোগ্রামে একজন সচিব থাকলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই তার। বর্তমান সচিব খালেদ রহিম জানালেন, নতুন কমিশন গঠন হলে মামলা, অভিযোগপত্রের অনুমোদন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যাবে। কমিশন থাকলে তো মামলা হবে, যখন কমিশন হবে তখন মামলা অনুমোদন হবে। চার্জশিট করতে তো অনুমোদন লাগে, কমিশনের অনুমোদন লাগে। যেগুলো চার্জশিট পর্যায়ে আছে সেগুলো প্রস্তুত অবস্থায় আছে, কমিশন আসলে কমিশন অনুমোদনের জন্য তারা উপস্থাপন করবে। সরকারের দায়িত্বশীল সূত্র বলছে, চলতি সপ্তাহের যে কোনো দিন দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে গঠন করা হবে বাছাই কমিটি। কমিটি এসব পদের জন্য যোগ্য ব্যক্তিদের একটি পদের বিপরীতে 2 জনের নাম প্রস্তাব করে তালিকা পাঠাবে রাষ্ট্রপতির কাছে। সেখান থেকে রাষ্ট্রপতি 1 চেয়ারম্যান ও 2 কমিশনার নিয়োগ দেবেন। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে 2 মাস পার করল বিএনপি নেতৃত্বাধীন সরকার।
ভোটের কালি মোছার আগেই খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি চালু সহ পর্যায়ক্রমে শুরু করেছে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন। তবে বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবেলায় সঠিক ব্যবস্থাপনা নিয়ে কিছুটা সমালোচনার মধ্যে পড়েছে সরকার। পাশাপাশি হামে শিশু মৃত্যুর জন্য বিগত সরকারের ব্যর্থতাকে দায়ী করা হলেও পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে সরকারকে মূল্যায়নের জন্য 2 মাস যথেষ্ট সময় নয়। রাষ্ট্র পরিচালনায় গত 17 ফেব্রুয়ারি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শপথ গ্রহণের 2 মাস পার করল বিএনপি সরকার। এই সময়ে দল হিসেবে বিএনপি নির্বাচনের আগে দেওয়া একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে, যা রাজনৈতিক অঙ্গন সহ প্রশংসা কুড়াচ্ছে বিভিন্ন মহলে। বিশ্বস্তার সহিত পালন করিব। ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু সহ মসজিদের ইমাম মুয়াজ্জিন ও ধর্মগুরুদের মাসিক সম্মানের ব্যবস্থা করেছে সরকার। প্রায় 12 লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ করার পাশাপাশি 22,000 কৃষকের হাতে তুলে দেওয়া হয়েছে কৃষক কার্ড। খাল খনন কর্মসূচির আওতায় 20,000 কিলোমিটার খাল ও জলাশয় খনন কাজ শুরু করেছে সরকার। নির্বাচনের প্রতিশ্রুতি দৃশ্যমান করা সহ প্রথম 60 দিনের স্থিতিশীলতা আনয়নে সরকারের সদিচ্ছাকে স্বাগত জানিয়েছেন বিশ্লেষকরা। সরকারের যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের যে নেতৃত্ব প্রধানমন্ত্রী দিচ্ছেন তার ছোট ছোট কাজের মাধ্যমে এটি অন্যতম। এই মুহূর্তে হয়তোবা সরকার সিম্পেথি মানুষের পাচ্ছে, যদিও পাম্পে আমরা তেলের জন্য হাহাকার দেখছি, কিন্তু বাস্তবতাটা হচ্ছে এটি একটা চাপিয়ে দেওয়া সমস্যা। আর একটি হচ্ছে যে হাম কেন্দ্রিক একটি বিব্রতকর অবস্থা এই সরকারের জন্য তৈরি হয়, যেটি আসলে এই সরকার ইনহেরিট করেছে আগের সরকারের কাছ থেকে। সরকারের সবচেয়ে বড় সফলতা যেটা আমি মনে করি যে সামাজিক স্থিতিশীলতা এসেছে, এবং তার সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে মব সন্ত্রাস যেভাবে লাইসেন্স পেয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেটি কিন্তু পুরোপুরি না হলেও 90% কমে এসেছে, বিক্ষিপ্ত 2-1টি ঘটনা ছাড়া। তবে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট মোকাবেলায় সঠিক পদক্ষেপ গ্রহণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে বাজার সিন্ডিকেট ভাঙতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ কারো কারো। বিশ্ব অর্থনীতিতে এত বড় চাপ তৈরি না হতো, যে ইরান ইসরায়েল ইউএসের যে যুদ্ধ সেটা না হলে কিন্তু একদিন আমরা অনেক ইতিবাচক ফলাফল দেখতে পেতাম। এই যুদ্ধ শুরু হওয়ার কারণে কিন্তু সমস্ত হিসাব নিকাশ পাল্টে গেছে। এখন এই জ্বালানি সরবরাহ করতে গিয়ে কিন্তু সরকারকে হিমশিম খেতে হচ্ছে। সরকার চেষ্টা করছে, হয়তো এই ইরান যুদ্ধ থেমে গেলে, পুরোপুরি থেমে গেলে এবং পুরো গ্লোবাল সাপ্লাই চেনটা যদি নর্মাল হয়, তো তখন হয়তো আমরা আরেকটু ভালোভাবে বিচার করতে পারবো সরকারের সাফল্য। এরই মধ্যে সরকারের 2 মাস পূর্তি উপলক্ষে শনিবার সংবাদ সম্মেলন করা হয়, যেখানে 2 মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের 7টি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা তুলে ধরেন তার মুখপাত্ররা। 180 দিনের যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে তা এক অবিস্মরণীয় অর্জন। ফজলে রাব্বি সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা।